হাই মুন্তাসির লোক সুবিধার না, হাই মুন্তাসিরের অনেক ঝামেলা আছে। মানুষ আস্তে আস্তে শুনতে শুনতে যেই মানুষগুলো আমার নামে বদনাম করছে ওই মানুষগুলো আমার এই গানগুলো আবার শুনছে, আর এখন আমার নিয়ে তারাই গর্ব করে যারা আমার পছন্দ করতো না এক সময়। আমার এই আধারে তুমি থাকো আড়ালে। সম্ভবত অনেকে মনে করতে পারে যে অনেক অন্য গান থেকে কপি করে আমি নিছি, কিন্তু না, আমি নিজে বসেই এটা মানে পুরোটা কমপ্লিট করছি। শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, লাল সবুজে মানুষের মনের আস্থা ও বিশ্বাসকে বুকে ধারণ করে আমি আরিফুর রহমান আছি আপনাদের মাঝে। বিপি নিউজের বিশেষ অনুষ্ঠান ফেস টু দ্য কোশ্চেন। আজকে আমাদের এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য যিনি আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন প্রেম আমার সে তুমি কেন এত অচানা হলেন, যিনি কভার করে রীতিমতো আমার এবং সবার মন জয় করে দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ফাহিম মুনতাসির। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, এবং তোমাকে দেখে আজকে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, যারা গান গায় তাদের কি চুল বড় থাকে? চুল বড় থাকাটা স্বাভাবিক বিষয়, এটা হলো গিয়া অনেক সময় এটা হলো রুচির উপর নির্ভর করে। অনেক সময় চুল বড় রাখাটা, গান গাইলে যে চুল বড় থাকবো এটা কোনো বিষয় না। ভক্তবালির মতো একটা অজপাড়াগাঁ থেকে গিটার নিয়ে শহরে আসা, তারপর হচ্ছে গান গাওয়া, এটা কতটা সহজ? আসলে বিষয়টা যতটা সহজ মনে করি আমরা ততটা সহজ না। আমি 2017 সালে প্রথম গিটার নিই, তো গিটার নেওয়ার পর আমার অনেক কিছুর সম্মুখীন হইতে হয়েছে। মানুষ আমার নানান কথা বলছে, অনেকে বলতেছে যে তুমি কি করতেছো, এটার কোনো লাইফ আছে কিনা, বা এটা দিয়ে কিছু কোনো আর্নিংয়ের ব্যবস্থা আছে কিনা, আরও নানান সমস্যা, তোমার আব্বু কি করে, তুমি কি করো, আরও নানান কিছুর সম্মুখীন হইতে হয়েছে। তো মোটামুটি 1 বছর 1.5 বছর যাওয়ার পরে আস্তে আস্তে যে সময় আমি গান গুছাই নিতেছিলাম, আমি মোটামুটি পারি বা মোটামুটি মানুষের শোনানোর মতো একটা অবস্থায় আসছি, ওই সময় মানুষ আস্তে আস্তে শুনতে শুনতে যেই মানুষগুলো আমার নামে বদনাম করছে ওই মানুষগুলো আমার এই গানগুলো আবার শুনছে, আর এখন আমার নিয়ে তারাই গর্ব করে যারা আমার পছন্দ করতো না এক সময়। এই বয়সে তো মানে মোটামুটি বিদেশ যাওয়া, তারপরে বিদেশ গিয়ে টাকা কামানো, তারপর হচ্ছে আশেপাশে মানুষ সাথে বলে যে এটা করে কি হয়, গার্লফ্রেন্ডটা কি বেড়া যায় না, যে এটা করলে কি লাইফ আছে কিনা। ভাই আসলে ফ্যামিলির সাপোর্ট না পাইলে অনেক কিছুই করা অসম্ভব, বিশেষ করে মিউজিক লাইনে ফ্যামিলির সাপোর্ট ছাড়া মানে গান গাওয়া বা কোনো জায়গায় প্রোগ্রামে যাওয়া, তারপরে নিজের কোনো কামানো ছাড়া, কামাই ছাড়া বেকার অবস্থায় থাকা অবস্থায় নিজে গিটার নিয়ে দৌড়াদৌড়ি করা, এটা খুবই টাফ ব্যাপার। অনেক সুযোগ দেওয়া হয়েছে, আমি অনেক কিছু করছিলাম বাসা থেকে, এটা স্বাভাবিক। ফলাফল যে সময় বেকার থাকে ওই সময় স্বাভাবিক বাসা থেকে এটা বলবোই যে হ্যাঁ তুমি কি করতেছো, সামনে কি করবা। ওটা হ্যান্ডেল করা বলতে কি, আসলে বাপ মা তো নিজেরই, তাই যারা জন্ম দিয়েছে এরা অবশ্যই ফলাফলের দিকে চিন্তা করেই অনেক ডিসিশন নেয় মাঝে মাঝে। তো এই বিষয়টা হ্যান্ডেল করা তেমন একটা কঠিন মনে হয়নি। ওই যে বলতেছে যে তুমি কি কাজ করো না কেন, এই করো না কেন, কিন্তু এটা যদি আমি ওই সময় আবার রাগ কইরা বা অভিমান দেখায় যদি কিছু করতাম তাহলে হয়তো বা আমি গিটার নিয়ে এই পর্যন্ত আজকে থাকতে পারতাম না, বা আজকে গিটার নিয়ে থাকতে না পারলে অবশ্য বিপি নিউজেও আমার আসার কোনো প্রশ্নই ওঠে না। তো ওই সময় একদম নর্মালি রিল্যাক্সে ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝাইছি যে এটা আমার স্বপ্ন, আমার সামনে আগানোর চিন্তা ভাবনা আছে, এটা নিয়ে আমি এটার পাশাপাশি আরও কাজ করতেছি। কারণ মিউজিকে বাংলাদেশে নিজের একটা ভবিষ্যৎ দাঁড় করানো খুবই কষ্টের ব্যাপার, চেষ্টায় আছি, দেখি আল্লাহ কি করে। গান কিভাবে শেখায়, কোনো উস্তাদ বা নাকি মোবাইলের মাধ্যমে শেখা? গান শেখা আমার একটা উস্তাদ আছে, ওনার নাম হলো সজল।
গল্পটা হইলো আমি 2017 সালে একটা একাডেমিতে ভর্তি হওয়ার জন্য মানে মোটামুটি একটা যুদ্ধই, মোটামুটি একটা যুদ্ধের মতোই একাডেমিতে জানলো বুলবুল ললিত কলায় ভর্তি হইলাম খুব কষ্ট করে। ভালো একটা একাডেমি খুঁজে পাইতেছিলাম না, আর একাডেমিতে ঢুকার পরে কেমনে শিখমু কি করমু মানে নানান বিদিক ইচ্ছা। পরে একাডেমিতে প্রায় 1 বছর ক্লাস করলাম। 1 বছর ক্লাস করার পরে মোটামুটি গিটারের বেসিক টেসিক কিছু জানা আছে। তা আমরা আবার 5 নাম্বার ঘাটে ওই সময় আড্ডা দিতাম। 5 নাম্বার ঘাটে আমরা ম্যাক্সিমাম সময় সিয়াম, আমি, রিয়া, জহির আরও কয়েকজন বন্ধু বান্ধব ছিল, তারা সবসময় আড্ডা দিতাম। এর মধ্যে আরেকজন ছিল মারুফ, মানে একটু চঞ্চল টাইপের আছিল। তো আবার একাডেমি থেকে আমার না করে দিছে। আমি প্রথম একটা বাংলা গিটার নিয়ে ক্লাস করা শুরু করছিলাম, একাডেমি থেকে না করে দিছে যে তোমার এই গিটার হইব না তোমার, কারণ ওটার ফ্রেটবোর্ড অনেক নিচে আসছিল, তার অনেক উঁচা ছিল, অ্যালাইনমেন্টের সমস্যা ছিল। পরে বাসায় গিয়া আম্মুর কাছে বইলা একটা গিটারের কথা বললাম যে আম্মু এই গিটার হইব না, একটা নতুন গিটার নিতে হইব। পরে আম্মু কইতেছে যে তোমার মাত্র একটা নতুন গিটার কিনে দিলাম, এখন আবার আরেকটা গিটার লাগবো, কে তুমি দেখা কিনবা না? পরে আম্মু আমার কাছে 1 মাসের সময় নিছে। 1 মাস ঠিক 1 মাস পরে আম্মু আমরা টাকা দিয়ে কইতেছে যে তুমি গিটার কিনা লও। পরে গিটার কিনা লওয়ার পরে আবার নতুন গিটার একাডেমিতে নতুন গিটার পড়া প্রথম দিন একাডেমিতে গেলাম। ওই প্রত্যেক দিনের মতোই সন্ধ্যাবেলা আমরা আড্ডা দিতে যাবো। তো মারুফ আমার গিটার লিয়ে আগে গিয়েছে, আমি, রিয়াদ আর জহির পিছনে। পরে 5 নম্বর গাড়ি গিয়ে দেখি যে আমার গিটার আরেকজন বাজাইতেছে। আমার তো মাইন্ড ছুঁয়ে গেছে যে আমার নতুন গিটার আরেকজন বাজাইতেছে, বিষয়টা কেমন না? এখন 2-3টা গান বাজানোর পরে আমার মনে হইলো যে না, হ্যাঁ মোটামুটি ভালো বাজাইতে পারে, অনেক ভালো বাজাইতে পারে। পরে আমি মারুফে বলার পরে বলতেছে যে ভাই ব্রাদার গান টান গাইতেছে, এমনি গিটার চাইলে দিলাম। পরে ওই সজল ভাই আমার বলতেছে যে ভাই গিটার তোমার? আমি বললাম যে ভাই হ্যাঁ। পরে বলতেছে যে গিটারের সাউন্ড অনেক সুন্দর। তেমনই 10 মিনিট 15 মিনিট যাওয়ার পরে গান গাইতেছে। হ্যাঁ, পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো গিটার ভালোই বাজাইতে পারেন। কয় ভাই আমি শিখতেছি। ভাই শিখতেছি তো আমরাও, কিন্তু আমরা তেমন বাজাইতে পারি না। পরে ভাই বলতেছে যে না আসলে আমি শিখতেছি। এর মধ্যে ভাইয়ের সাথে আরেকটা বড় ভাই আসছিল, শরীফ ভাই নাম, উনি সাইড ভোকাল দিতেছিল অনেক সুন্দর। তা মোটামুটি 15 থেকে 20 মিনিট যাওয়ার পরে আরো আমার না আর বিশ্বাস হইতেছে না যে শিখতেছে। এর মধ্যে আর একটা কল আসছে প্রোগ্রামের ব্যাপারে কথা বলতেছে। তো আমি পরে আবার জিজ্ঞেস করছি যে ভাই আপনি কি আসলে সত্যিই শিখতেছেন বাজাইতেছেন? এর মধ্যে জেমসের গুরু গান টান দিছে। তো জেমসের গুরু ঘর বানাইলে যে সময় টান দিছে, পুরা 5 নম্বর ঘাটে মোটামুটি 20 থেকে 30 জন জমা হয়ে গেল। পরে শরীফ ভাই সাইডে ভোকাল দিতেছে, সাইড ভোকাল। আমার তো মাথা নষ্ট, আমাকে না হ্যাঁ তো শিখতেছে না, হ্যাঁ ভালো বাজায়, হ্যাঁ মোটামুটি একটা ওস্তাদ টাইপের লোক। এর মধ্যে আবার অনেক পোলা পায় না, ইয়া কইতাছে বড় ভাই কি অবস্থা, ওস্তাদ আপনার কি অবস্থা, মানে সবাই হারে চিনে, খালি একমাত্র আমি হারে চিনতাম না। আমি বলো হয়ে গেছি। একাডেমিতে ক্লাস কইরা হইতেছিল না, মানে অনেকটা মানে ওই যে খরগোশ আর কচ্ছপের দৌড়ের মতো, এই আগেইতেই পারতাছিলাম না সামনে। কেউ ক্লাস করতে আসতো না, সবাই গান শুনতে বা আড্ডা দিতেই আসতো। পরে অনেক সাহস করে বাইরে কইলাম, বাইরে করার পরে বাইরে কইতেছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুই ক্লাস করবি তো, তুই তো ক্লাস করতে চাইতেছস, তোর আমি ক্লাস করাবো, সমস্যা নেই। আমি বড় গেলাম ভাই শুধু আমি একাই না, ওর লাগে আরো 2-3 জন বন্ধু আছে, ক্লাস তো করাইবো ঠিক আছে। এখন তো পেমেন্টের বিষয় নিয়ে ঝামেলা হয়ে গেল। হ্যাঁ মোটামুটি 17 থেকে 18 বছর ধরে গিটার বাজায়। তো আমার টেনশন হইলো আমি হারে কয় টাকা দিয়ে করলাম, ঠিক আছে একটা ভালো গিটারিস্ট নারায়ণগঞ্জের মধ্যে ভালো নামাজ, যদি কোনো মিউজিশিয়ান ধরতে হয় তো সজল বাইরে ধইরা তারপরে কথা কইতে হইব। সজল বাইরে ডাক দিলাম যে ভাই আমি তো ক্লাসের কথা তো হইলো, আর পেমেন্টের বিষয়টা কেমনে। এর মধ্যেই মানে থাপ্পড় দেওয়ার মতো হাতটা বাড়ায় কইতাছে পেমেন্ট পানি, তোর কাছে কি এর পেমেন্ট, তুই আমার কি এর টাকা দিবি, তুই আমার ছোট ভাই, তোর ক্লাস লাগবে আমি তোর ক্লাস দিবি, তুই আমার কি এর পেমেন্ট দিবি, আমার কাছে টাকা দিয়ে তুই কিচ্ছু কিনতে পারতি না, টাকা দিয়ে কি তুই টাকা আসা হয়তো, কিন্তু তোর টাকা দিয়ে কেনার ক্ষমতা আমার কাছে কিছু হয়নি। 3 বছরে মনে হয় ভাইয়ের কাছে 9টা ক্লাস নিছি, ভাই আমার জোর করে দিছি। আমি কোনদিন ভাইয়ের কাছে ক্লাস চাইনি, এইটা ওই বন্ধু বান্ধব চাইতেছে একদিন অনাও তাহলে করে চাইলেছি, কিন্তু আমি আমার জানার মতো আমি কোনোদিন ভাইয়ের কাছে ক্লাস চাইনি। ঠিক আছে, আমি গল্পটা শুনলাম। আমি একটা দেখলাম ফেসবুকের মধ্যে একটা আপলোড করেছো যে চলে গেছো তাতে কি, এখান দিয়ে বানাইছো যে মরে গেছো তাতে কি, এটা বানানোর কারণ কি? এটা বানানোর কারণ না, গানই এইটা, ঠিক আছে। আমি জাস্ট খালি ওই যে লিরিক্স কিছু শর্ট করে দিছি, ওই যে লিরিক্সগুলো হারা গায় আমি একটু কমায়া আমি একটু শর্ট করে গাইছি।
এটা কাদের উদ্দেশ্যে না, এমনি কোনো উদ্দেশ্য নাই। তারপরে আমরা দেখলাম ফেসবুকের মধ্যে, তোমার ফেসবুকের মধ্যে সে তুমি কেন এত অচেনা হলে গান, তারপরে প্রেম আমার, যেটা আমি 5 বার দেখেছি, সেটা খুব ভালো লাগে। আমরা একটু সেই গানগুলো একটু শুনতে চাই। প্রথমে সেই তুমি। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাব, তার বেশি মনে পড়ে যায়, ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। চলো বলে যাই, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। হ্যাঁ, আমার সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য। আচ্ছা, পরবর্তীতে আমরা গানটা শুনতে চাই প্রেম আমার, যেটা আমি 5 বার শুনেছি। আচ্ছা ঠিক আছে। কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সোজায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সোজায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়, জীবন পথে চলতে শেখা ওই হাতে দিছো আয়, আজ ভাঙাবো খোঁজে হাসি মুখ দেখি জ্বলে এসেছি তাই, প্রেম আমার হো প্রেম আমার, প্রেম আমার হে প্রেম আমার, প্রেম আমার ও প্রেম আমার, প্রেম আমার হে প্রেম আমার।
শূন্যের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্তর। প্রেম এসে ভালোবেসে আজ দেখা দিয়ে যায়, যেই ছুতে যাই আমি হাত বাড়াই কেন দূরে সরে যায়। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, হে প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, হে প্রেম আমার, প্রেম আমার, হে প্রেম আমার, প্রেম আমার, হে প্রেম আমার। খুব চমৎকার। এত প্রেম কার জন্য? প্রেম তো ভাই প্রেমিকার জন্যই থাকে। আচ্ছা, যখন এই যে সে তুমি গানটা গাওয়া হয় তখন যে এই যে অডিয়েন্সের যে এত ক্রাউড, তখন কেমন লাগে ক্রাউড দিয়ে শুনতে? ভাই ক্রাউড শুনতে কোন শিল্পীর ভালো না লাগে? আমি একটা গান গাইতেছি, আমার সাথে যদি আরো 10 জন গায়, নর্মালি আমার কাছে অনেক ভালো লাগবে, কারণ এটা আমার পাওয়া। আমার সাথে যে আমার অডিয়েন্সরাও গাইতেছে, এটা আমার অনেক বড় পাওয়া। এটা মানে নিজের ওই সময় অনেক বড় বড় মনে হয়। মানে আমার মনে হইতেছে যে আমার যেমন মন ভাঙা, আমার সাথে আরো 10টা মন ভাঙা লোক গান গাইতেছে। মনে তো হবে না। এটা এই বয়সে সবারই থাকে, অস্বাভাবিক কিছু না। স্টেজ পারফর্ম করা হয়েছে কিনা এই পর্যন্ত? স্টেজ পারফর্ম করা হয়েছে, আমার ওস্তাদ নিয়ে করা হয়েছে, আমিও মোটামুটি 2-1টা করছি। আশা করি সামনে আরো হইব ইনশাল্লাহ। ফাইম মুনতাসিরকে দিয়ে স্টেজ পারফর্ম করানো হয়, তাকে কত দিতে হয়? এটা আপাতত নাই বলি, এটা পরের হিসাব। ইনশাল্লাহ সামনে এটার একটা ব্যবস্থা। বাংলাদেশের সবচেয়ে ভালো লাগে কোন শিল্পীকে? আমি আমার গুরুর আইডল মানি। শিল্পী অনেক শিল্পী আছে ভালো লাগে, কিন্তু আমার কাছে আমার গুরুই অনেক কিছু। হয়তো এখন অনেকদিন যাবত তার সাথে কথা হয় না, কিন্তু আমার কাছে আমার গুরুই অনেক কিছু। কারণ উনি আমার যে ক্লাস দিছে বা যে লেসনগুলো দিছে, আমি জীবনে অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর কোন শিল্পীরে ভালো লাগে বলতে আয়ুব বাচ্চু, ওনার গান আমি অনেক শুনতাম। এই পর্যন্ত কি কি অ্যাচিভমেন্ট এসেছে? অ্যাচিভমেন্ট মোটামুটি, কিন্তু যেগুলো আসছে মনে লাগার মতো। মানে মোটামুটি মনে হয়েছে যে না, আমি এত কষ্ট করার পরে মনে হয় আজকে একটু সাকসেসফুল। আচ্ছা, আমি যতটুকু জানি যে তোমার নিজস্ব একটা অ্যালবাম বের হয়েছে। অ্যালবাম বের হয়েছে বলতে কি, আমার নিজস্ব একটা গান আছে, ওটা কম্পোজিং সম্ভবত কিছুদিনের মধ্যে শুরু হইব। এর আগে একটা স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে, কিন্তু বাই এনি চান্স কোনো একটা ঝামেলার কারণে ওইটা আর করা হয় নাই, কিন্তু খুব শীঘ্রই ইনশাল্লাহ ওইটা কমপ্লিট হয়ে যাবে। একটু শুনতে পারবো এই গানটা? অবশ্যই। আচ্ছা, আমি একটু শুনি। তুইনি তাকে বাড়াইনি হাত, সে বাসলো ভালো তার মেটাতে সাত, অনুভূতিতে যে আজ বিষণ্ণ বজ্রপাত, লিখছি না কোনো কাব্য আজ, অগোছালো সব বাক্যের সাজ, নির্ঘুম রাত কাটছে প্রহর, কিছু দুঃখ জমা হোক, তোমার আমার যত অভিযোগ সব মুছে দিকে শহর, যত মিথ্যে মায়াতে আমাকে পড়ালে, আমার এই আধারে তুমি থাকো আড়ালে। শর্ট পুরোটা গাই নেই, কারণ আশা করি খুব শীঘ্রই এটা মানে মানুষ পাইবো। সে খুব সুন্দর। এটা সুরকার এবং গীতিকার কে? আমি নিজেই। তুমি নিজেই? সম্ভবত অনেকে মনে করতে পারে যে অনেক অন্য গান থেকে কপি করে আমি নিছি, কিন্তু না, আমি নিজে বসেই এটা মানে পুরোটা কমপ্লিট করছি। আর এর লিরিক্সে আমার 2-3 জন বন্ধু আমার সাহায্য করছে এটা করতে।
এই যে তোমার এই আজকে এই পর্যায়ে আসার পেছনে তো অবশ্যই বাবা মার অবদান ঠিক আছে। এটা ভাই, এটা অস্বীকার করার মতো না। আমাদের ক্যামেরার মাধ্যমে বাবা মাকে কি বলতে চাও? আসলে হ্যাঁ কোনো কিছু বইলা বা কোনো কিছু করে হ্যাঁ প্রতিদান কোনো সময় দেওয়া যাবে না। হ্যাঁ আমার যে এ পর্যন্ত আইনা দিছে, এটা আমি কোনো সময় মানে কেউ যে মানুষ আসছে না যে অস্বীকার করে লাই ডিরেক্ট, আমি এটা কোনো সময় করতে পারবো না। আর আমি আমার বাবা মারা যথেষ্ট পরিমাণ ভালোবাসি। আমি চাই ওনারা ভালো থাকুক, আমি ওনাদের জন্য কিছু একটা করতে পারি, যাতে আমি করি বা আমার যাতে এতটুকু সামর্থ্য আল্লাহ দেয়, আমি এই চেষ্টা আছি যাতে আমি শেষ বয়সে আমাদের একটু ভালো রাখতে পারি। কারণ আমার খারাপ সময় আমার আব্বু আম্মু আমার অনেক সাপোর্ট দিস। আমি যে সময়টার থেকে বাইরে আসছি ওটা মানে কল্পনার বাইরে। আমার বন্ধুরা সবাই জানে যে আমি কী পরিমাণ সমস্যা ফেস করছি বা কী পরিমাণ ডিপ্রেশনে ছিলাম। আমি খুব খারাপ অবস্থায় ছিলাম। এই থেকে আমার আব্বু আর আম্মু আমার বাইরে আনছে। আর আমার ছোটো ভাই ও আমার অনেক সাপোর্ট দিচ্ছে এইসব বিষয়ে। তো আমি চাই এরা সবসময় ভালো থাকুক। ফাইম মুমতাসির কেমন, এক কথা বলতে গেলে? ফাহিম মুনতাসির লোক সুবিধার না। ফাহিম মুনতাসিরের অনেক ঝামেলা আছে। কারণ মানুষ চলতে চলতে মানুষ চয়েস করে, আমি মানুষ চয়েস করে মানুষের লগে চলি। আমি মানুষ চিন্না মানুষের সাথে চলি, কিন্তু অনেক মানুষ আছে কি মানুষের সাথে চলার পরে আস্তে 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 জানে, কিন্তু আমি মানুষ চিন্না মানুষের সাথে চলি। অবশ্যই নিজের একটা ভালো গুণ থাকে, কোনটা ভালো লাগে? আমার কোনো গুণই ভালো না ভাই। আমার মধ্যে কোনো গুণই নেই আমি মনে করি যেটা। আর বিষয়টা হলো কি মানুষ খারাপ লাগে, কোন বিষয়টা খারাপ লাগে কি ভালো লাগে না, আমি মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিই, ঠিক আছে। তারপরে ওই আপন করে নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত এখন দরকার আছে অতক্ষণ পর্যন্ত হেরা থাকে, দরকার শেষ হেরাও নাই। তাই আমি এটা আর কি অহরহ করতে করতে মানে এই জিনিসটা নর্মালি নিস যে না, যার থাকার হ্যাঁ থাকবো, যার না থাকার যেতে পারে, কোনো সমস্যা নেই। কারণ আমি চলার মতো আমার অ্যাবিলিটি আছে, বা আমার যদি কেউ একদম নিঃস্ব মনে করে তারপরও আমি মনে করি আমার চলার মতো অ্যাবিলিটি আছে। কারণ আমার একটা ভাই আছে, ওর কথা না বললেই না, মানে ডিপ্রেশনের যে জগৎটা আছে এই জগৎটার থেকে বাইর করতে ও আমার অনেক সাহায্য করছে। আর আমার এক বন্ধু সিয়াম, যারা আমি সবসময় কাছে পাইছি, মানে ওই আমার শুরু থেকে এখনো পর্যন্ত আমার সাথে আছে। আমার যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যার মধ্যে আমি সবসময় ওর কাছে পাইছি। আর আমার একটা ভাই আছে আকাশ নাম, খালাতো ভাই, কিন্তু ও আমার অনেক হেল্প করছে। আমার খারাপ সময়ে অনেক কাছে ছিল। প্লাস আমার কিছু বন্ধু বান্ধব আছে, হাসনাত, শিশির, শান্ত, তারপর একটা বাইশটা আছে ঈশার। মানে ওরা আমার খারাপ সময়টারে আমার এমনভাবে মানে কি করে এনজয় করাইছে যেটা আমি খারাপ সময়টা মনে করতে পারিনি। আমি টাকা হলে সর্বপ্রথম কি করবে? ফাহিম মুনতাসিরের টাকা হইলে সর্বপ্রথম বাবা মার জন্য কোনো একটা কিছু করা, তারপরে আমার যেই সার্কেল আছে ওই সার্কেলের জন্য কিছু একটা করা। আমার এটা অনেক বড় ইচ্ছা, অনেক অনেক চিন্তার মধ্যে আছে এটা। যদি আমার যদি কোনো সময় কোনো মানে ব্যবস্থা হয় তাহলে আমি এই জিনিসগুলো করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। এই অনুষ্ঠানে সে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে তোমার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, গানে গানে কখন যে সময় চলে গেল তা টেরই পেলাম না। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। আল্লাহ হাফেজ।